হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের একটা নতুন টপিক নিয়ে ডিসকাশন হবে। সেই টপিকটা হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আমি তোমাদের আগের ভিডিওতেও একই কথা বলেছি যে আমরা যখনই কোনো টপিককে নিয়ে ডিসকাশন করব, সেখানে আমাদের কোন টপিক তার কিন্তু লেখার মধ্যেই, সেই টার্মটার মধ্যেই কিন্তু আমরা তার ইনার মিনিংটা খুঁজে বার করতে পারি যদি আমরা টার্মটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। ইনক্লুসিভ ইনক্লুসিভ এর অর্থ বলতে বোঝায় যে সব জিনিসটাকে ইনক্লুড করা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তি মানে আমরা কোনো কিছুটাকে বা অনেকগুলো জিনিসকে একটা কিছুর মধ্যে অন্তর্ভুক্ত করার কথা এখানে বলা হয়ে থাকে। তো এই ইনক্লুসিভ এডুকেশনে কি হয় না, এডুকেশন সিস্টেমের একটা নতুন চালক বলতে পারো বা নতুন পদ্ধতি বলতে পারো, যেটা কিন্তু মডার্ন কারিকুলামে বা মডার্ন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু এটা চালু হয়েছে। তো এই শিক্ষা ব্যবস্থাতে ইনক্লুসিভ এডুকেশনে ইনক্লুড করা, তো এরপর আমাদের কি জানতে হবে যে কোন কোন বিষয়গুলিকে বা কোন কোন শিক্ষার্থীদেরকে ইনক্লুড করার কথা বলা হয়েছে। ঠিক আছে, তো ইনক্লুড করা অবশ্যই নিশ্চয়ই একই ধরনের বা একই গোত্রের বা একই ক্যারেক্টারিস্টিক্সের শিক্ষার্থীদের কিন্তু ইনক্লুড করার কথা এখানে বলা হয়নি। এখানে ইনক্লুড করার কথা বলা হয়েছে বিভিন্ন ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত এবং অন্যান্য ভিন্ন ক্যারেক্টারিস্টিক্স যাদের মধ্যে দেখা যায়। কি কি ধরনের হতে পারে দেখো, আমি একটা লিস্ট লিখেছি। ফার্স্ট হতে পারে মেন্টাল এবিলিটি, সেকেন্ড ইন্টারেস্ট, কালচার, ইকোনমিক্যাল কন্ডিশন, জেন্ডার, ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন, ফিজিক্যাল অ্যাবিলিটি, সোশ্যাল কন্ডিশন, ডিফারেন্টলি এবল অ্যান্ড ইমোশনাল। তো এই যে জিনিসগুলো লেখা হয়েছে এখানে, টপিকগুলো, এই সমস্ত কিছুর মধ্যে কিন্তু ভিন্নতা প্রত্যেকের স্টুডেন্টের মধ্যে আমরা কিন্তু দেখতে পাই। এক একটা করে আলোচনা করব। দেখো, মেন্টাল এবিলিটি, এখানে মেন্টাল এবিলিটি কিন্তু আমরা জানি যে সব শিক্ষার্থীদের মেন্টাল এবিলিটি কিন্তু একই রকম হয় না, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা মেন্টাল এবিলিটি হয়ে থাকে বা আইকিউ যেটাকে বলে থাকি। তো আইকিউর এখানে বিভিন্ন বিনে টার্মেন, বিভিন্ন মনোবিদরা আইকিউর বিভিন্ন রকম টেস্ট তারা দেখিয়েছিলেন এবং তার মাধ্যমে আমরা জানতে পারি যে বিভিন্ন ধরনের আইকিউ বিদ্যালয়ে শিক্ষার্থী থাকে এবং তাদের কিন্তু বৈশিষ্ট্য বিভিন্ন রকম হয়ে থাকে। তো এখানে মেন্টাল এবিলিটি, কোনো শিক্ষার্থী অধিক ক্ষমতা সম্পন্ন বা অধিক বুদ্ধি সম্পন্ন, কেউ সাধারণ মানের এবং কেউ ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থী। তো এখানে ওই 3 ধরনের বা 4 ধরনের শিক্ষার্থীদের একত্রীভূত করার বা কেন্দ্রীভূত করার কথা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট কি, ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হচ্ছে তার ইচ্ছে বা তার কি ধরনের তার চাহিদা রয়েছে বিভিন্ন রকমের। তো এখানে ইন্টারেস্টের কথা বলা হয়েছে কেন না, বিভিন্ন শিক্ষার্থী কিন্তু বিভিন্ন ধরনের তাদের ইচ্ছে থাকে এবং তারা বিভিন্ন ধরনের চয়েস থাকে। তো সেই সমস্ত ইন্টারেস্টের কথা কিন্তু মাথায় রেখে সেই ভিন্নতাটাকে কিন্তু একত্রিত একটা ছাদের তলায় নিয়ে আসার কথা এখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে বলা হয়েছে। থার্ড কি, কালচার। একজন বিভিন্ন ধরনের শিক্ষার্থী কিন্তু বিভিন্ন কালচারাল ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু বিলং করে, সমস্ত শিক্ষার্থী কিন্তু একই ধরনের কালচারাল কন্ডিশন থেকে আসে না। নেক্সট কি, ইকোনমিক কন্ডিশন মানে হচ্ছে অর্থনৈতিক অবস্থা। আমরা জানি যে আমাদের বিদ্যালয় বা কলেজে বিভিন্ন ধরনের ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে শিক্ষার্থীরা আসে। তো তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কালচারাল, তাদের ইমোশনাল, তাদের সোশ্যাল ব্যাকগ্রাউন্ড এভরিথিং কিন্তু আলাদা। তো এটা আমাদের মাথায় রাখা প্রয়োজন। এবং নেক্সট আছে জেন্ডার। জেন্ডার বিভিন্ন রকমের হতে পারে বা জেন্ডারের ভিন্নতা থাকে। নেক্সট আছে ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের ভাষা, ভাষার মধ্যে বিভিন্ন ধরন থাকতে পারে। রিলিজিয়ন বা ধর্মের মধ্যে বিভিন্নতা থাকতে পারে। ফিজিক্যাল এবিলিটি, সমস্ত ধরনের শিক্ষার্থীর ফিজিক্যাল স্ট্রাকচার বা ফিজিক্যাল অ্যাবিলিটি কিন্তু সমান হতে পারে না। কেউ হয়তো সুদক্ষ বিভিন্ন রকমের খেলা বা স্পোর্টসের ক্ষেত্রে, কারো হয়তো অস্থি সংক্রান্ত বা কারো শারীরিক বিকলাঙ্গতার কারণে কিন্তু সাধারণ শিশুদের থেকে তাদের ফিজিক্যাল এবিলিটি কিন্তু
অন্য ধরনের হতে পারে। নেক্সট কি আছে, সোশ্যাল কন্ডিশন। সোশ্যাল আমি যেটা বললাম যে ইকোনমিক্যাল কন্ডিশন, কালচারাল কন্ডিশন যেরকম বিভিন্ন হয়ে থাকে বিভিন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সোশ্যাল কন্ডিশনও কিন্তু বিভিন্ন শিক্ষার্থীদের আলাদা আলাদা হয়ে থাকে। নেক্সট আছে ডিফারেন্টলি এবেল। ঠিক আছে, ডিফারেন্টলি এবেল মানে তাদের এবিলিটি কিন্তু বিভিন্ন হয়ে থাকে। লাস্ট আছে দেখো ইমোশনাল। ইমোশনাল বা প্রাক্ষবিক, তাদের ইমোশনাল ব্যালেন্স, ইমোশনাল কন্ট্রোল পাওয়ার বা ইমোশনাল যে দিকগুলি সেটা কিন্তু বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন হয়ে থাকে। তো এখানে আমি যে 11 রকমের ডিফারেন্স বা 11 রকমের বৈচিত্র্যপূর্ণ যে চরিত্রযুক্ত যে শিক্ষার্থীদের মধ্যে যে বিভিন্নতাগুলো থাকতে পারে, সেই বিভিন্নতাগুলোকে একই ছাদের তলায় এনে পড়াশুনো করানো বা শিক্ষা প্রদান করার যে প্রচেষ্টা, সেই হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন। এবং এখানে দেখো এখানে একটা কথা বলা আছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল কথা হলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে তার ক্ষমতা, অক্ষমতা, চাহিদা অনুযায়ী তাকে পূর্ণ সুযোগ দানের মাধ্যমে সাধারণ বিদ্যালয়ে স্বাভাবিক শিশুদের সঙ্গে শিক্ষাদানের সুযোগ। অর্থাৎ এই সমস্ত যাদের বৈচিত্র্যপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স তাদেরকে কিন্তু একটা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিশুদের সাথে একই সাথে শিক্ষা যাতে তারা নিতে পারে বা এডুকেশন প্রসেসটা কমপ্লিট করতে পারে তার কিন্তু চেষ্টা করতে হবে। এরপর আমরা আসছি নেক্সট একটা টপিকে, যেটা হচ্ছে এরপর আমরা কোন ধরনের শিক্ষার্থীদের কথা বলবো যে যাদেরকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন হয়ে থাকে। ঠিক আছে, কোন ধরনের শিক্ষার্থীদের কথা বলবো যাদেরকে ইনক্লুড করার প্রয়োজন হতে পারে। তো আমি তোমাদের প্রথমে একটা কথা বলেছিলাম, দেখো যে মেন্টাল এবিলিটি। মেন্টাল এবিলিটি আমি যেটা বললাম যে প্রত্যেকের মেন্টাল এবিলিটি কিন্তু আলাদা ধরনের হয়ে থাকে। তো এক্ষেত্রে আমরা কত ধরনের শিক্ষার্থীকে মেন্টাল এবিলিটির বেসিসে আলাদা আলাদা করতে পারি। তো এখানে বিভিন্ন মনোবিদরা বিভিন্ন রকমের কিন্তু মেন্টাল এবিলিটি টেস্টের জন্য এবং বিভিন্ন বুদ্ধাঙ্ক টেস্টের বিভিন্ন রকম ডায়াগ্রাম আছে যারা কিন্তু দিয়েছে। তার মধ্যে স্টান্ড আছে, টারম্যান আছে। তো এখানে টারম্যানের একটা ডায়াগ্রাম উনি দিয়েছিলেন। তো সেখানে উনি একটা বিভিন্ন রকমের শিক্ষার্থীদের আইকিউ অ্যাকর্ডিংলি তাদেরকে আলাদা আলাদা ভাগে ভাগ করেছিলেন। তো সেগুলো একটু দেখে নাও। এখানে আমি যদি একটা ডায়াগ্রাম ড্র করি, দেখো এর একটি টারম্যানের ডায়াগ্রাম হয়। এখানে যদি আমি 0 ধরছি, দেখো এখানে কিন্তু যদি আমি তোমার 50, 60, 70, 80, 90, 100, 20, আবার এখানে তোমার তো এখানে দেখো তোমরা 70 থেকে 110 এক ধরনের, 70 থেকে এখানে দেখো 90 থেকে 110 এই একটা সীমা থাকতে পারে। 90 থেকে 110 এখানে একটা সীমা থাকতে পারে। আর কি থাকতে পারে না 110-এর অ্যাবাভ থাকতে পারে, আর বিলো 70 থাকতে পারে। আরও অনেক ডিভিশন আছে, কিন্তু তোমাদের মোটামুটি আজকে বোঝার জন্য দেখো 90 থেকে 110 আর 110-এর থেকে আবার অ্যাবাভ আছে। ঠিক আছে, এখানে 140, 140, 50 আর থাকে তোমার 70-র বিলো আছে। তো এখানে যদি কোনো শিক্ষার্থীকে আমরা 90 থেকে 100-র মধ্যে বা 110-এর মধ্যে, এটাকে আমরা সাধারণ শিক্ষার্থী, যদি তাদের বুদ্ধাঙ্ক বা আইকিউ এখানে যদি তাদের 90 থেকে 110-এর মধ্যে থাকে, তো সেক্ষেত্রে আমরা কি বলবো না, সেক্ষেত্রে তাদেরকে আমি সাধারণ স্টুডেন্ট বলবো। কি বলবো? সাধারণ। মানে হচ্ছে এই ধরনের শিক্ষার্থীদের সংখ্যা মূলত অধিক হয়ে থাকে। ম্যাক্সিমাম যে ক্লাসরুমে যে যত ধরনের স্টুডেন্ট থাকে তার মধ্যে এই পার্সেন্টেজের আইকিউ স্টুডেন্ট কিন্তু ম্যাক্সিমাম থাকে, মিডিয়াম স্টুডেন্ট যাকে আমরা বলি। আবার থাকে যাদের 100-র উপরে বা অ্যাবাভ
110-এর উপরে যদি আমি বলি, তো সেক্ষেত্রে কিন্তু তাদেরকে কি বলা হয় না অতি বুদ্ধি সম্পন্ন যাকে বলা হয়, ঠিক আছে, তাদেরকে অতি বুদ্ধি সম্পন্ন বলা হয়ে থাকে। অতি বুদ্ধি সম্পন্ন 110-এর উপরে হোক যদি হয়ে থাকে তাদের আইকিউ। এবং এখানে দেখো যদি 70-র নিচে হয়ে থাকে, মানে হচ্ছে বিলো 70 যদি থাকে, তখন কিন্তু তাদেরকে কি বলা হয়, আমরা ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থী বলে থাকি। কি বলে থাকি? ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থী। আবার যদি 140-র উপরে থাকে, তখন সেটাকে অতিমাত্রায় বুদ্ধি সম্পন্ন বা অসাধারণ স্টুডেন্টের 140-র উপরে যদি তার আইকিউ হয়ে থাকে, 140-র উপরে যদি আইকিউ হয়ে থাকে, তো সেক্ষেত্রে দেখো তোমরা, তো আমাদের এই ইনক্লুসিভ এডুকেশনের সাথে এই যে চিত্রটা বা এই ডায়াগ্রামটা আলোচনা করার পেছনের কারণ কি না, এটা কারণ এটাই যে তোমাকে আমাদের মাথায় রাখতে হবে এইখান থেকে আমাদের মোটামুটি এই সব ধরনের যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমাদের একই ছাদের তলায় নিয়ে আসতে হবে। তাদেরকে কি করতে হবে? আমাদের একই ছাদের তলায় নিয়ে আসতে হবে। এই ইনক্লুসিভ এডুকেশনে তার কথা বলা হয়েছে। ক্লিয়ার? তো এরপর আমরা বলবো যে কোন কোন ধরনের এই ধরো তোমাদের এখান থেকে এই মিডিয়াম স্টুডেন্টদের সাথে কিন্তু তোমার আরেকটা জিনিস মাথায় রাখা দরকার, এই মিডিয়াম স্টুডেন্টদের সাথে কিন্তু এই বিলো স্টুডেন্ট এবং এবং অতি বুদ্ধি সম্পন্ন স্টুডেন্টের কিন্তু অনেকটা বেশি ফারাক থাকে। তো এই ফারাকটা কি সেটা এবারে আলোচনা করা হবে। সেই ফারাকটা কি এরপর আলোচনা করা হবে। অ্যাবভ 110 আইকিউ এই ধরনের শিক্ষার্থীদের কি কি ধরনের বৈশিষ্ট্য থাকে? মূলত এদেরকে আমরা অতি বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থী বলে থাকি, যাদের আইকিউ 110-এর বেশি হয়ে থাকে। তো এরপর কি না, এদের এই সমস্ত শিক্ষার্থীরা খুব বেশি উদ্বেগপ্রবণ, খুব বেশি অ্যাক্টিভ নেচারের থাকে এবং কৌতূহলী বেশি থাকে। নেক্সট কি বলবো না, এই ধরনের শিক্ষার্থীদের কিন্তু খুব ক্রিয়েটিভ থিঙ্কার হয়ে থাকে। এই ধরনের শিক্ষার্থীরা ক্রিয়েটিভ থিঙ্কার হয়ে থাকে। আর কি হয়ে থাকে? ডাইভার্জেন্ট থিঙ্কার হয়ে থাকে। কি থাকে? ক্রিয়েটিভ হয়ে থাকে। আর কি হয়ে থাকে? ডাইভার্জেন্ট নেচার থাকে। অ্যাক্টিভ। তো এই ধরনের চরিত্রগুলো কিন্তু যে সমস্ত শিক্ষার্থীদের আইকিউ 110-এর বেশি হয়ে থাকে তাদের মধ্যে কিন্তু এই ধরনের বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। এরপর আমরা আলোচনা করব যে তাহলে যাদের আইকিউ 70-র নিচে বা 90-র নিচে তাদের কি ধরনের বৈশিষ্ট্য থাকে। 90-র নিচে বলবো বা 70-র নিচে যাদেরকে আমরা বিলোর মধ্যে যাদেরকে আমরা বিলোর মধ্যে ধরে থাকি, তাদের কি ধরনের বৈশিষ্ট্য থাকে। 90 নিচে বা 70 নিচে যাদের আইকিউ থাকে তাদেরকে আমরা কি ধরনের বৈশিষ্ট্যের মধ্যে ধরতে পারি না, তাদেরকে আমরা বলতে পারি যে এই ধরনের শিক্ষার্থীরা কিন্তু অনেকটা পিছিয়ে পড়া বা অনেকটা ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থী আমরা বলতে পারি। এদের কি কি বৈশিষ্ট্য থাকে না, এরা খুব একটা অ্যাক্টিভ হয় না, ক্রিয়েটিভ থিঙ্কার হয় না, এবং যাদের থিঙ্কিং ডাইভার্জেন্ট প্রকৃতির হয় না, এবং কি হয় না, এই সমস্ত শিক্ষার্থীরা অনেকটা বুঝতে অসুবিধা বা এদের অনেক ধরনের সমস্যা থেকে থাকতে পারে। এই ধরনের শিক্ষার্থীদের অনেক ধরনের সমস্যা থেকে থাকতে পারে, যার কারণবশত তারা কিন্তু এই আইকিউ মধ্যে পড়ে। তো এরপর আমাদেরকে জানতে হবে যে এই ধরনের শিক্ষার্থীদের কি কি ধরনের অসুবিধা থাকতে পারে যেগুলো জন্য তাদের আইকিউ কম হয়ে থাকে বা যাদের শিক্ষাক্ষেত্রে অনেকটা তারা পিছিয়ে পড়া। তো তাদের মধ্যে আমরা কি বলবো না, তাদের মধ্যে প্রথমেই বলতে চাইবো যে তাদের হয়তো তারা দৃষ্টিহীন হতে পারে। তাদের মধ্যে কিছু শিক্ষার্থী যারা কিন্তু দৃষ্টিহীন হতে পারে। নেক্সট কি হতে পারে না, তাদের কিন্তু মুখ বধির হতে পারে। 3 হতে পারে তাদের বৌদ্ধিক বাধাগ্রস্ত হতে পারে, বৌদ্ধিক বাধাগ্রস্ত।
তাছাড়া অস্থি সংক্রান্ত কোনো রকম সমস্যা থাকতে পারে, অস্থি সংক্রান্ত সমস্যা নেক্সট থাকতে পারে, তাদের স্নায়ু পেশি বাধাগ্রস্ত থাকতে পারে, তারপরে তাদের কি থাকতে পারে না মস্তিষ্কজনিত কোনো রকম বাধাগ্রস্ত, তারা আর্থসামাজিক কারণে পিছিয়ে পড়া হতে পারে, সাংস্কৃতিক কারণে তারা পিছিয়ে পড়া হতে পারে, পশ্চাৎপদ শিশু হয়ে থাকে বা প্রান্তিক শিশু হয়ে থাকে এবং পথের শিশুও কিন্তু হতে পারে। তো এই ধরনের সমস্যাযুক্ত যে শিশুরা তাদের আইকিউ কিন্তু অনেকটা কম হয়ে থাকে এবং তারা বিভিন্ন শারীরিক এবং মানসিকভাবে যেহেতু সমস্যাযুক্ত, তো তাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে বা শিক্ষা গ্রহণে কিন্তু অসুবিধা হয়ে থাকে। তো আমি বলবো আমাদের এই ইনক্লুসিভ এডুকেশনটা, যেটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এটা খুবই চ্যালেঞ্জিং একজন শিক্ষকের কাছে এবং অবশ্যই একটা শিক্ষা ব্যবস্থার কাছে, যে এই সমস্ত সমস্যাযুক্ত শারীরিক এবং মানসিক প্রাক্ষবিক সমস্যাযুক্ত শিশুদের এবং তার সাথে সাধারণ শিশু এবং তার সাথে অতি বুদ্ধাঙ্কযুক্ত বা দ্বারা অতি অ্যাক্টিভ বা মেধাবী ছাত্রছাত্রী বা গিফটেড চাইল্ড, তাদেরকে একটা ছাদের তলায় নিয়ে এসে শিক্ষা প্রদান করা কিন্তু মোটেই সহজ ব্যাপার নয়। তো এক্ষেত্রে কি হয় না, এই সমস্ত শিক্ষার্থীদের, যাদের আমি একটা লিস্ট বললাম যেগুলো তোমাদের কিন্তু মনে রাখা খুব প্রয়োজন, যে অস্থি সংক্রান্ত, পেশি সংক্রান্ত, বা যাদের মূক ও বধির, বা তোমাদের মস্তিষ্কজনিত কোনো কারণ বা ইমোশনালি কোনো অসুবিধা হয়ে থাকে, বা দৃষ্টিহীন বা বা পিছিয়ে পড়া প্রান্তিক শিশু, এই সমস্ত শিশুদের কিন্তু আরও কিছু সমস্যা থাকে যে সমস্যার জন্য তাদের আইকিউটা কম হয়ে থাকে, এবং এই ধরনের শিক্ষার্থীদেরও কিন্তু একই বিদ্যালয়ে পড়ানোর কথা বলা হয়েছে। এরপর আমি আরও কিছু অসুবিধাযুক্ত শিশুদের কথা বলবো, যাদেরকেও কিন্তু এই ইনক্লুসিভ এডুকেশনে ইনক্লুড করার কথা বলা হয়েছে। তার মধ্যে কি না, যাদের রয়েছে ডিসলেক্সিয়া, যাদের মধ্যে কি রয়েছে ডিসলেক্সিয়া, হচ্ছে ডিসলেক্সিয়া। তারপরে কি বলবো আমি, ডিসক্যালকুলিয়া, ডিসগ্রাফিয়া, আর কি বলবো অটিজম, আর কি বলবো অ্যাফাসিয়া, আর রয়েছে ম্যাল অ্যাডজাস্টমেন্ট। তো এইগুলি ছাড়াও কিন্তু আরো অনেক ধরনের সমস্যা শিশুদের থাকতে পারে। ডিসলেক্সিয়া মানে হচ্ছে এটা রিডিং পঠন জাতীয় সমস্যা থাকতে পারে। আমরা তারে জামিন পে সিনেমাটা সবাই দেখেছি, যেখানে একজন শিক্ষার্থীকে দেখানো হয়েছিল, তার কিন্তু ডিসলেক্সিয়া যা ধরনের সমস্যা ছিল, বা তার যে পঠন জাতীয়, যেমন ডি কে বি দেখা, এই ধরনের কিন্তু সমস্যা পড়ার ক্ষেত্রে অসুবিধা হতো। তো সেই যে সমস্যা সেটাকে কিন্তু ডিসলেক্সিয়া বলা হয়ে থাকে, যেটা রিডিং জাতীয় বা পড়ার ক্ষেত্রে রিডিং প্রবলেম, ল্যাক রিডিং প্রবলেম যেটাকে বলতে পারি। এবং ডিসক্যালকুলিয়া, ক্যালকুলিয়া থেকে আমাদের কথাটি দেখো, ক্যালকুলিয়া অর্থাৎ ক্যালকুলেশন থেকে এসছে, অর্থাৎ যখন কোনো গাণিতিক সমস্যার সমাধান করার সময় বা কোনো রকম ক্যালকুলেশন করার সময় যদি কোনো শিক্ষার্থীর কোনো অসুবিধা হয়, তখন তাকে ডিসক্যালকুলিয়া বলা হয়ে থাকে। ডিসগ্রাফিয়া, গ্রাফিয়া মানে হচ্ছে দেখো লেখা থেকে বা কোনো লেখা জাতীয় কোনো যখন সমস্যা হয় লেখার ক্ষেত্রে, তখন কিন্তু তাকে ডিসগ্রাফিয়া বলা হয়ে থাকে। ঠিক আছে,
এরপর কি আছে না, এরপর হচ্ছে অটিজম। মানে হচ্ছে অটিজম মানে হচ্ছে যখন কোনো কেউ অপর ব্যক্তির সাথে রিলেট করতে পারে না, বা যখন দেখা হয় বা কথা হয় ঠিকভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে না, বা নিজের মনের কথা বা ইন্টারেকশন প্রবলেম হয়ে থাকে, তাকে বলা হচ্ছে কি অটিজম। ঠিক আছে, বা যখন অন্যকে রিলেট করতে পারে না। এখানে আছে অ্যাফাসিয়া। অ্যাফাসিয়া বলতে কি বোঝায় না, এখানে ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনের সমস্যা থাকতে পারে। ঠিক আছে, ম্যাল অ্যাডজাস্টমেন্ট। তো এই টপিকগুলো আছে, যে এই জিনিসগুলো যে ক্ষেত্রে কিন্তু যদি সমস্যা থাকে সেই সমস্যাযুক্ত শিক্ষার্থীরও এখানে কিন্তু ইনক্লুডেড করা কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এরপর যে এত আলোচনা করা হয়েছে যে এই কোন কোন ধরনের বৈচিত্র্যপূর্ণ শিক্ষার্থীদের একটা ছাদের তলায় নিয়ে আসতে হবে, এই ধরনের সমস্যাযুক্ত শিশুদের একটা ছাদের তলায় নিয়ে আসতে হবে, আইকিউ বিভিন্ন ধরনের আইকিউ যুক্ত ছাত্রছাত্রীদের একই ছাদের তলায় নিয়ে আসতে হবে, বিভিন্ন শারীরিক মানসিক যাদের বিভিন্নতা রয়েছে তাদেরকে একটা ছাদের তলায় নিয়ে আসতে হবে। তো নিশ্চয়ই কোনো কারণ বা কোনো অবজেক্টিভ বা কোনো উদ্দেশ্য রয়েছে যার কারণবশত এই একটা ছাদের তলায় নিয়ে আসার কথা বলা হয়েছে। তো এরপর আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেটা অবজেক্টিভ কি, বা কোন অবজেক্টিভকে মাথায় রেখে এই সমস্ত শিক্ষার্থীদের একই ছাদের তলায় নিয়ে আসার কথা বলা হয়েছে। বা সবার জন্য শিক্ষা, মূল হচ্ছে সবার জন্য শিক্ষা, এই ট্যাগলাইনটিকে কিন্তু ফলো করে ইনক্লুসিভ এডুকেশনকে এগিয়ে নিয়ে কথা বলা হয়েছে। সবার জন্য শিক্ষা, শিক্ষা সবার অধিকার। তো এক্ষেত্রে দেখো কিছু অবজেক্টিভ রয়েছে, যে অবজেক্টগুলোকে মাথায় রেখে আমাদের ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএ বা আমাদের যে শিক্ষা ব্যবস্থায় যে কারিকুলামগুলো বা বিভিন্ন রকমের পর্ষদ রয়েছে তারা এই শিক্ষা ব্যবস্থাটাকে কথা বলেছেন। তো এটা কি না, অবজেক্টিভগুলো কি অবজেক্টিভগুলো কি বলা হবে না, ফার্স্ট হচ্ছে কি বলবো না, এটার প্রথম উদ্দেশ্য কি না, যাতে প্রতিবন্ধী যারা শিশু, প্রতিবন্ধী বা পিছিয়ে পড়া যে শিশুরা যাদের কথা আমি তোমাদের বলছিলাম, তো সেই শিশুদেরকে একটা ক্লাসে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা, তারা অনেকটা পিছিয়ে, তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা। কি বললাম, তাদেরকে প্রতিবন্ধী শিশুদের এক নম্বরে কি না, প্রতিবন্ধী শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনা। ক্লিয়ার? দু নম্বর কি না, সব শিশুদের সমান সুযোগ দেওয়া, শিক্ষার সমান সুযোগ দেওয়া, সমস্ত ধরনের শিক্ষার্থীদের শিক্ষার সমান সুযোগ দেওয়া, এটা হচ্ছে 2 নম্বর। 3 কি বলবো না, প্রতিবন্ধী যারা শিশু তারা যাতে হতাশা এবং কোনো রকম হীনমন্যতার শিকার না হয় সেটাকেও কিন্তু মাথায় রেখে এই উদ্দেশ্যগুলো কথা বলা হয়েছে। আর কি না, শিশুর চাহিদাকে গুরুত্ব দেওয়া, মানে চাইল্ড সেন্টার এডুকেশনকে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে 4 নম্বর কারণ। 5 কি না, শিক্ষা যেহেতু শিশুর মৌলিক অধিকার, তাই সেই কোনো রকমের শিশুকেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তো সমস্ত মানুষ সমান এবং মূল্যবান। নেক্সট কি বলবো না, সমস্ত মানুষই সমান এবং মূল্যবান। তো এই কথাটিকে মাথায় রেখেও এই শিক্ষার অবজেক্টিভ কিছু করা হয়েছে। তো এরপর প্রশ্ন আসে যে এই যে শিক্ষা ব্যবস্থাটা এত ধরনের শিক্ষার্থীকে একই ছাদের তলায় নিয়ে এসে পড়াশুনো শেখানো এবং তাদের শিক্ষা প্রক্রিয়াটি পরিচালনা করার জন্য মূল যে চালক বা মূল যে চালিকা, যে মূল যে যার হাতেই সমস্ত কিছুর চাবিকাঠি, তিনি হচ্ছেন শিক্ষক আর শিক্ষিকা বা শিক্ষক। তো সেক্ষেত্রে তার গুরুত্ব কিন্তু সম্পূর্ণভাবে সব থেকে সর্বাধিক। কারণ কি, এই সমস্ত ধরনের শিক্ষার্থীদের সঙ্গে ডিল করার জন্য তাকে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ এবং তার মধ্যে কিন্তু যথেষ্ট গুণাবলী থাকা প্রয়োজন। তো এরপরে আসছে মূল কথায় যে এই ধরনের শিক্ষা ব্যবস্থা বা ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষকের কি কি গুণাবলী থাকা প্রয়োজন, একজন শিক্ষকের কি কি গুণাবলী থাকা প্রয়োজন, কোন কোন গুণাবলীগুলি থাকলে একজন শিক্ষক এই ধরনের ক্লাসকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন এবং যে শিক্ষার যে উদ্দেশ্যগুলি সেগুলি পূর্ণ করা সম্ভব হবে। তাহলে কি এখানে
এখানে প্রশ্ন আসছে যে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেখানে সেখানে কিন্তু রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিউটিস অফ টিচার্সের কথা বলা হয়ে থাকে ইনক্লুসিভ এডুকেশনে। তো এখানে সমস্ত ধরনের রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিউটিস অফ টিচার্স বা কোন কোন ধরনের বৈশিষ্ট্য একজন টিচারের মধ্যে থাকলে এই ধরনের ক্লাসকে পরিচালনা করা যায়, তার মধ্যে 1 নম্বরে অবশ্যই বলবো যে সেই ছাত্র বা সেই যে টিচার যিনি এই ধরনের ক্লাস পরিচালনা করবেন তাকে অবশ্যই কি হবে না, তাকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে বা তাকে কি হতে হবে না, ট্রেন টিচার হতে হবে, ট্রেন টিচার হতে হবে। সেকেন্ড কি হবে না, সকল ধরনের শিক্ষার্থীকে একই ক্লাসে কিন্তু অন্তর্ভুক্তি করার মতন পরিবেশ তাকে গড়ে তুলতে হবে, সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে কিন্তু টিচারকে হবে। ঠিক আছে, তাহলে কি না, টিচারকে কি হতে হবে, তাকে ট্রেন্ড হতে হবে। সেকেন্ড কি না, সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যাতে এই ধরনের সমস্ত শিক্ষার্থী একটা ছাদের তলায় পাঠ গ্রহণ করতে পারে। থার্ড কি হতে হবে না, শিশুদিকে সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে তাদেরকে বুঝতে হবে, যে সমস্ত শিক্ষার্থীরা আসছে যে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে সেই কথাটা কিন্তু একজন শিক্ষককে মাথায় রাখতে হবে। নেক্সট কি হবে না, শিক্ষককে অবশ্যই নমনীয় হতে হবে বা ফ্লেক্সিবল ক্যারেক্টার। কারণ কি এই ধরনের সমস্ত শিক্ষার্থীদের সাথে তাকে ডিল করার জন্য তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে নমনীয়তা কিন্তু থাকা খুব জরুরি। তো শুধুমাত্র তার চারিত্রিক দিক থেকে নমনীয় হওয়াটা যতটা জরুরি, তার সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটা হচ্ছে নমনীয় পাঠ্যক্রম বা ফ্লেক্সিবল কারিকুলাম। একই কারিকুলামে কিন্তু এত ধরনের শিক্ষার্থীকে একসাথে পড়াশোনা শেখানো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কারিকুলামটি সব ধরনের শিক্ষার্থীর কথা মাথায় রেখেই কিন্তু তৈরি হওয়া অবশ্য প্রয়োজন। কেন কি এখানে সমস্ত ধরনের আইকিউ এর শিক্ষার্থী থাকে, আবার অনেকে থাকে যারা হয়তো একটু কানে কম শুনতে পায় বা চোখে একটু কম দেখতে পায় বা শারীরিক কোনো রকম বিকলাঙ্গতা থাকতে পারে। তো তাদেরকে কিন্তু সব ধরনের শিক্ষার যে কারিকুলাম, আমি তোমাদের কারিকুলামের একটা ভিডিও অলরেডি তৈরি করেছি যেখানে তোমরা দেখবে বলা হয়েছে কারিকুলাম মানে শুধু পাঠ্য বই না, তাদেরকে খেলার মাঠ, লাইব্রেরি, এভরিথিং কিন্তু ইনক্লুড রয়েছে। তো সেক্ষেত্রে কোন শিক্ষার্থীকে কি কি ধরনের কাজে ইনক্লুড করা হলে তার শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণ হবে, তার ইন্টারেস্ট কোন দিকে, তার ক্যাপাবিলিটি কোন দিকে, সেসব কিন্তু একজন শিক্ষককে মনে রাখাটা খুব জরুরি। নেক্সট কি না, প্রতিবন্ধী যারা শিশু, সেই সমস্ত শিশুদের কিন্তু সুরক্ষা দেওয়াটাও কিন্তু একজন শিক্ষকের কর্তব্য। তাছাড়া এই বিভিন্ন ধরনের শিক্ষার্থী যেহেতু একটি ক্লাসে থাকে, তো সেক্ষেত্রে তারা যাতে কোনো রকমের যে তাদের মধ্যে যে নিরাপত্তার যে ভয়টা থাকে সেটা যেন না আসে, সেটা কিন্তু তাদেরকে সুরক্ষা কিন্তু একজন শিক্ষককে দেওয়া আবশ্যক। তাহলে আজকে কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা হয়েছে, তো আজকে তোমাদের আলোচনা হয়েছে মূলত ইনক্লুসিভ এডুকেশন কাকে বলে, ইনক্লুসিভ এডুকেশনে কোন কোন ধরনের শিক্ষার্থীদের ইনক্লুড করার কথা বলা হয়েছে, এখানে কোন কোন ধরনের বুদ্ধাঙ্ক বা আইকিউ যুক্ত শিক্ষার্থী একটি ক্লাসরুমে অন্তর্ভুক্তিকরণের কথা বলা হয়েছে, এবং কি বলা হয়েছে না কোন কোন ধরনের ডিসেবিলিটিসগুলো সমস্যাযুক্ত শিশুর একজন শিশুর থাকতে পারে, যাদেরকে ইনক্লুড করার কথা বলা হয়েছে সেই সমস্ত নিয়ে আলোচনা করা হলো। এই ধরনের শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য বা অবজেক্টিভ কি সেই নিয়ে আলোচনা করা হলো, এবং এই ধরনের ক্লাসরুম পরিচালনা করার জন্য একজন শিক্ষকের কি কি রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিউটিস অফ টিচার্স সেটা কিন্তু আলোচনা করা হয়েছে। লাস্ট আমি তোমাদের একটা কথা বলতে চাই, যে এই ধরনের এই যে শিক্ষা ব্যবস্থা বা ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষা, এই শিক্ষা কিন্তু তোমাদের অবশ্যই একটা যে কথাটা বলা হয়েছে সেখানে কিন্তু ইনক্লুসিভ এডুকেশনটা রাইট টু এডুকেশন অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, রাইট টু এডুকেশন অ্যাক্ট, রাইট টু রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 কিন্তু কথা বলা হয়ে থাকে এই ইনক্লুসিভ এডুকেশনের। আজকের ক্লাসটি তোমাদের যদি কোনো রকম বুঝতে বা কোনো আলোচনাতে কোনো তোমাদের অসুবিধা হয়ে থাকে বুঝতে, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে।
আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে, আর বেল আইকনে প্রেস করবে, যা তাহলে কি না নেক্সট যে ভিডিওগুলো হবে সেগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে খুব সহজে। পরবর্তী ভিডিওতে আরও কোনো টপিক নিয়ে তোমাদের আলোচনা করব। আজকের মতন এখানেই, সবাই ভালো থেকো, বাই।